আলাইকুম। এইচএসসি বিএমটি 2026 অফিস ম্যানেজমেন্ট অর্থাৎ এই সাবজেক্টটা শুধু দ্বাদশ শ্রেণীতেই আছে। তোমরা যারা বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ বিএম শাখা থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছে আমি রেদওয়ান স্যার। আজকে তোমাদের সাথে মূলত পুরো অধ্যায়ের সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব, অর্থাৎ কি কি পড়তে হবে না পড়তে হবে, এবং তোমাদেরকে বরাবরের মতোই একটা পিডিএফ সার্ভ করব, যে পিডিএফটা পড়লে তোমার ইনশাল্লাহ পুরো বইটাই কভার হবে। এবং আমরা চেষ্টা করি সবসময় সব থেকে কম সময় তোমাদেরকে পিডিএফ সার্ভ করতে, যাতে তোমরা আহ, একটু কম পড়ে একটা ভালো রেজাল্ট করতে পারো। আমরা যদি একটু প্রশ্নর দিকে তাকাই, মান বন্টনে এখানে মূলত তোমাকে 45 মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেখানে রচনামূলক প্রশ্ন থাকবে 8টা এবং প্রতিটা প্রশ্নের আবার কক্ষা থাকবে, যেখান থেকে 5টি উত্তর দিতে হবে। অর্থাৎ রচনামূলক 5 মার্কের থাকবে, সাথে ক নাম্বারে থাকবে সংক্ষিপ্ত, আর খ নাম্বারে থাকবে রচনামূলক, এরভাবে থাকবে। এভাবে তোমাকে 8টি থাকবে, যেখান থেকে 5টি উত্তর দিতে হবে, যার মার্কস হচ্ছে 35। এবং এছাড়া সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মূলত 8টি, যেখান থেকে 5টি উত্তর দিতে হবে, যার মার্ক থাকবে 2 করে, 5 দুগুণে 10, অর্থাৎ 3 ঘন্টায় 45 মার্কের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা যদি একটু 2025 সালের প্রশ্নের দিকে তাকাই, 2025 সালে যেরকম প্রশ্ন আসছিল, আবার একটু দেখো যে উম, আহ, প্রতিটি ক বিভাগের প্রতিটা প্রশ্নের সাথে ক খ অ্যাডজাস্ট ছিল, অর্থাৎ তোমাকে ক খ একত্রে দিতে হবে, এরকম ভাবে তোমাকে 5টা উত্তর দিতে হবে। এবং আমরা যদি খ বিভাগে তাকাই, খ বিভাগে তোমাকে কোনো অপশন থাকবে না, এখানে সরাসরি তোমাকে 8টা প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাকে যে কোনো 5টি তোমাকে দিতে হবে, কিন্তু এখানে ক খ বা আদার্স কিছু থাকবে না। এখন চলে আসো মূল ভিডিওতে। আমার প্রথমেই রয়েছে তোমাদের অফিস ও অফিস ব্যবস্থাপনা। এখানে অফিস বলতে কি বোঝায়? মূলত অফিস বলতে এক বা একাধিক কক্ষ কিংবা একটা দালানকে বোঝায়, যেখানে বিভিন্ন ব্যবসায়িক, পেশাদারি, আমলাতান্ত্রিক কার্যকলাপ সম্পন্ন হয়। আমরা যদি ডক্টর এম এম মন্নান এর মতে অফিস ব্যবসায়ের নথিপত্র প্রস্তুত, ব্যবহার, সংরক্ষণের করণীয় কার্যাবলী সম্পাদনে ব্যবহৃত যে কোনো স্থানকে বলা হয় অফিস। অফিস ব্যবস্থাপনার সংজ্ঞা। অফিস ব্যবস্থাপনার সংজ্ঞাটা বলা হয়েছে যে মূলত নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সংহিতকরণ, দিক নির্দেশনা দান, নিয়ন্ত্রণের প্রকৃতি বা যাবতীয় কাজের সমষ্টিকে বলা হয় মূলত অফিস ব্যবস্থাপনা। অর্থাৎ অফিস ব্যবস্থাপনা অনেকগুলো কাজের সমষ্টি। এরপরে রয়েছে অফিস বিভাগীয়করণ বলতে কি বোঝায়? অফিস বিভাগীয়করণ জিনিসটা কি? এটা এরপরে পরে তোমাদের যে প্রশ্ন রয়েছে, অফিস বিভাগীকরণের ভিত্তিগুলো কি কি? সংখ্যা ভিত্তিক, সময় ভিত্তিক, কার্য ভিত্তিক, এরকম নানা ভাগে বিভক্ত করা হয়েছে। আধুনিক অফিসের বিভাগগুলো কি কি? প্রশাসনিক বিভাগ, এরপরে পরিকল্পনা বিভাগ, সংস্থান বিভাগ, মানব সম্পদ বিভাগ, বিভিন্ন রকমের বিভাগ রয়েছে। অফিস হলো যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের স্নায়ু কেন্দ্র স্বরূপ। এখানে তোমাকে প্রতিটি প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখন আসে রচনামূলক প্রশ্ন। অফিস বলতে কি বুঝে? অফিসের কার্যাবলী আমরা আলোচনা করি। অফিস কি? অফিসের কার্যাবলী, এখানে বিভিন্ন রকমের কাজের কথা বলা রয়েছে। অফিস ব্যবস্থাপনার আওতা নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ কি কি বিষয় অফিস ব্যবস্থাপনার আওতাভুক্ত, যেমন এখানে রয়েছে প্রথমত প্রশাসনিক কাজ, এরপরে যোগাযোগের আবার অনেকগুলো কাজ রয়েছে। এরপর রয়েছে সংগ্রহ, সংরক্ষণ, নির্বাচন ও বিন্যাস। এরপরে রয়েছে হিসেব। এগুলো সবই হচ্ছে অফিস ব্যবস্থাপনার অংশ। এরপরে অফিস বিভাগীয়করণ বলতে কি বোঝায়? অফিস বিভাগীয়করণের ভিত্তিগুলো কি কি রয়েছে? এখানে ভিত্তিগুলোর নাম দেওয়া হয়েছে। এরপরে অফিস এর বিভিন্ন প্রকার বিভাগসমূহ আলোচনা করো। প্রশাসনিক বিভাগ, পরিকল্পনা বিভাগ, সংস্থাপন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, বিপণন বিভাগ, গণসংযোগ বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, এরকম অনেকগুলো বিভাগ রয়েছে। আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের দিকে তাকাই, দ্বিতীয় অধ্যায় হচ্ছে অফিস কর্মী ব্যবস্থাপনা। অফিস কর্মী ব্যবস্থাপনার ভিত্তিসমূহ কি কি? প্রশ্ন ছিল অফিস কর্মী বলতে কি বোঝায়? অফিস কর্মী সংগ্রহ বলতে কি বোঝায়? অফিস কর্মী নির্বাচন, অফিস কর্মী সংগ্রহ এবং নির্বাচনের ভিতর পার্থক্য কি রয়েছে? অফিস কর্মী ব্যবস্থাপনা, প্রতিটা প্রশ্নে অনেক ইম্পর্টেন্ট। যেহেতু এটা অনেক সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, সো তোমরা এখান থেকে আবার কিছু বাদ দিও না। অফিস কর্মী ব্যবস্থাপনার গুরুত্ব কথা বলা হয়েছে। এরপরে অফিসের যে মূলত এখানে বলা হয়েছে অফিস কর্মী নির্বাচনের পদ্ধতির যে ধাপসমূহ। প্রথমে আবেদনপত্র আহ্বান, বাছাই করা, এরপরে আবেদনপত্র বাছাইকরণ, এরপরে তোমার প্রাথমিক বাছাইয়ের জন্য পরীক্ষা গ্রহণ, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা, সাক্ষাৎকার, এরপরে অতীতের ইতিহাস অনুসন্ধান, স্বাস্থ্য পরীক্ষা এবং এরপরে চূড়ান্ত প্রার্থীকে মনোনয়ন করা হয়।
এরকম আরো অনেক প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো একটু ভালো করে একটু অবজার্ভ করে নিও। এরপরে দেখো তৃতীয় অধ্যায় তোমাদের অফিস ফোরাম এবং অফিস মহিনারি, অর্থাৎ অফিস মহিনারি বলতে কি বোঝায় এগুলো নিয়ে তোমাদের মণিহারির বিভিন্ন প্রকার মণিহারি হবে। অফিস মণিহারির বিভিন্ন প্রকার সংজ্ঞা দাও। অফিস মণিহারি বলতে অফিসের দৈনন্দিন কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয়, এগুলোকে বলা হয় মূলত মণিহারি বিশেষ। এরপরে অফিস ফর্ম নিয়ন্ত্রণের যে পদক্ষেপ সমূহ, এগুলো তোমরা পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, তোমরা একটু ভালো করে এগুলো দেখবে, ইনশাল্লাহ দেখলেই তোমাদের কাছে এগুলো অনেক সহজই মনে হবে। কারণ আর এখান থেকে খুব বেশি ক্রিয়েটিভ কিছু নেই, অন্তত পয়েন্টগুলো যত বেশি ভালো করে গুছিয়ে লিখতে পারবে তোমাদের তত মার্কস পাওয়ার সম্ভাবনা বাড়বে। এরপরে রয়েছে অফিসে সরঞ্জামাদি। অফিসে কি কি সরঞ্জামাদি রয়েছে এগুলো নিয়ে তোমাদের প্রশ্ন। অফিস সরঞ্জামাদি, টেলিফোনের সৌজন্য, এরপরে কম্পিউটারের প্রধান প্রধান অংশের নাম, অফিসের সরঞ্জামাদি সংরক্ষণের কি কি প্রয়োজনীয়তা, ইন্টারনেট কি, এগুলো তোমাদের বেসিক লেভেলের প্রশ্ন। সো এগুলো নিয়ে আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছুই নেই। এগুলো তুমি যদি একটু ভালো করে পড়তে পারো তাহলে এখান থেকে আসলে ভালো একটা আউটপুট তুমি পেতে পারো। প্রশ্ন ছিল অফিস সরঞ্জাম বলতে কি বোঝায়, অফিস সরঞ্জামের প্রকারগুলো কি কি। এগুলো আসলে ইজি ব্যাপার। অফিস সরঞ্জাম মানে অফিসে যে সকল পরিচালনার জন্য যে সকল আসবাবপত্র প্রয়োজন সেগুলোকে অফিস সহায়ক সরঞ্জাম বলা হয়। এরপরে অধ্যায়টা রয়েছে মূলত পঞ্চম অধ্যায়, অফিসের স্থান নির্বাচন, বিন্যাস ও পরিবেশ। অর্থাৎ তুমি কোনখানে অফিসটা দিবা, এটাই হচ্ছে কি অফিসের স্থান নির্বাচন, এবং অফিসকে বিন্যস্ত করতে হয় এবং সমাবেশ করতে হয়, এটা নিয়ে কিছু। যেমন অফিসের স্থান নির্বাচনের সংজ্ঞা, অফিসের স্থান নির্বাচনের বলতে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মচারীদের কাজ করার সুবিধার্থে অনুকূল উপযুক্ত পরিবেশ নির্বাচন করাকে বলা হয় মূলত স্থান নির্বাচন। স্থান নির্বাচনে কিছু কন্ডিশন মনে রাখতে হয়, যেমন যোগাযোগ ব্যবস্থা, যাতায়াতের সুবিধা, এরপরে সেবামূলক প্রতিষ্ঠানের নিকট, এরপরে স্থানীয়করণ, জনশক্তির সহজলভ্যতা, পর্যাপ্ত স্থান, এরপরে গ্রাহক এবং সামাজিক সুবিধা, আকর্ষণীয় অবস্থান, স্বাস্থ্যকর পরিবেশ, এগুলো বিভিন্ন জিনিসপত্র দিকে লক্ষ্য রেখে আসলে অফিসের স্থান নির্বাচন করতে হয়। অফিস বিন্যাস বলতে কি বোঝায়, অফিস বিন্যাসের বিভিন্ন রকমের মতামত রয়েছে, অফিস বিন্যাসের বিভিন্ন রকমের ধাপ রয়েছে। এরপরে রয়েছে কি অফিসের স্থান নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করতে হয়, এগুলো নিয়ে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি। এরপরে আসো নথিকরণ এবং সূচীকরণ। নথিকরণ এবং সূচীকরণ বলতে কি বোঝায় এটা ভালো করে জানো যে অফিসের বিভিন্ন রকমের যে প্রয়োজনীয় কাগজপত্র এগুলো ফাইলিং করা, অর্থাৎ ফাইলিং করার অর্থই হচ্ছে নথিকরণ। নথিকরণ এবং সূচীকরণ অর্থাৎ সহজে খুঁজে বের করার জন্য একটা সূচিপত্র তৈরি করা হয়, সেটাই হচ্ছে গিয়ে সূচীকরণ, যাতে তুমি সহজেই খুঁজে বের করতে পারো যে কোন ফাইলের মধ্যে কি রয়েছে, সেটা যাতে তুমি কম সময় খুব সহজে এটা বের করতে পারো। এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে, নথিকরণ সূচীকরণের পার্থক্য, নথিকরণের জন্য কি কি বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো আসলে অনেকটাই অনেকগুলো এন্ট্রি লেভেলের পড়া। তোমরা যদি একটু ভালো করে মনোনিবেশ করো তাহলে ইনশাল্লাহ এটা এখানে খুব ভালো রেজাল্ট করা খুব সহজ। অন্তত পয়েন্টগুলো যতটুকু পারো রিডিং পড়ে যাবে এবং পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে, সেক্ষেত্রে তুমি ভালোভাবে লিখতে পারবে। এর পরের অধ্যায়ে রয়েছে অফিসিয়াল পত্র এবং যোগাযোগ। অফিসিয়াল পত্র বলতে কি বোঝায়, অর্থাৎ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের যে চিঠি, মতামত, নালিশ প্রভৃতি বিষয়ে যে লেখা হয়ে থাকে সেটাই অফিসিয়াল পত্র বলা হয়। অফিসিয়াল পত্র লিখিত এবং মৌখিক যোগাযোগের মধ্যে পার্থক্য। অফিসিয়াল পত্রের গুরুত্ব বলা আছে অফিসিয়াল পত্রের বিভিন্ন অংশ। এরপরে অফিসিয়াল পত্রের যোগাযোগের মাধ্যমগুলো আলোচনা করতে বলা হয়েছে। এরপরে দেখো অফিসের কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ নিয়ে প্রশ্ন রয়েছে। অফিস ব্যবস্থাপক বলতে কি বোঝায়, অভ্যর্থনাকারী বলতে কি বোঝায়, অফিসের ব্যবস্থাপকের প্রধান কাজ কি, এগুলো নিয়ে এখানে অনেক পয়েন্ট রয়েছে। অফিসের সচিব কাকে বলা হয়, অফিস সচিবের দায়িত্ব এবং কর্তব্য কি। এরপরে আসো অফিস খরচ হিসাব রক্ষণ। অফিস খরচ হিসাব রক্ষণ বলতে কি বোঝায়, রাজস্ব টিকিট কি, এগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন আসে। রাজস্ব টিকিটের যে প্রামাণ্য দলিলগুলো কি কি, ভাউচারের নমুনা বৈশিষ্ট্য। আমরা যদি পরের অধ্যায়ে আসি, অর্থাৎ ডাক যোগাযোগ এবং কম্পিউটার ভিত্তিক যোগাযোগ। ডাক যোগাযোগ বলতে কি বোঝায় অথবা ডাক কি, ডাক বা পোস্ট হচ্ছে গিয়ে মূলত পোস্ট কার্ড, চিঠি, পার্সেল আদান প্রদানের একটা ব্যবস্থা।
এখানে তার কথাবার্তায় বা কোনো কিছুর পার্সেল যখন আদান-প্রদান করাকে বলা হয় ডাক যোগাযোগ। কুরিয়ার সার্ভিস বলতে কি বোঝায়? দ্রুত এবং নিরাপদে কোনো চিঠি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের জন্য কুরিয়ার যে সেবামূলক ব্যবস্থা, স্বতন্ত্র ডাকের যে ব্যবস্থাকে বলা হয় কুরিয়ার। ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রে এরকম সার্ভিস চালু হয় এবং বাংলাদেশে ১৯৮২ সালে প্রথম কুরিয়ার সার্ভিসের এই সেবাটা চালু হয়। এরপরে ইন্টারনেট কি? ইন্টারনেট নিয়ে তোমাদের সবাই জানো যে ইন্টারনেট বলতে কি বোঝায়? বর্তমানে ই-কমার্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। ই-কমার্স হচ্ছে গিয়ে যে মূলত যে ব্যবসায়িক ইন্টারনেট প্রযুক্তি ভিত্তিক যে ব্যবসা, পণ্য কেনা-বেচা, লেনদেন এটাকে মূলত ই-কমার্স বলা হয়। ইমেল কি? ইলেকট্রিক মেইলকে ইমেল বলা হয়। এরপরে প্রশ্ন রয়েছে ডাক যোগাযোগ কাকে বলা হয়? ডাক যোগাযোগের গুরুত্ব। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন ডাক যোগাযোগের গুরুত্ব। এরপরে আসো অফিসের ডাক চালানো নীতিমালা আলোচনা করো। সুষ্ঠু পরিকল্পনা, এরপরে দায়িত্ব অর্পণ, নথি ও ডাক চালনা, একক স্থান নির্ধারণ, সমন্বিত কর্মধারা, যন্ত্রপাতি ব্যবহার এগুলোই ছিল মূলত এর পয়েন্ট। ইন্টারনেট কি? ইন্টারনেট ব্যবহারের সুবিধাসমূহ কি কি? ইন্টারনেট ব্যাপারে অনেক সুবিধা রয়েছে, যেগুলো রয়েছে তথ্য আদান-প্রদান, সংরক্ষণ, এরপরে সম্প্রদায় গঠন, বিভিন্ন প্রকার সেবা, শিক্ষার ক্ষেত্রে ব্যবহার, গবেষণা, এরপরে বিনোদন, অনলাইন মিডিয়া, ইমেল, চ্যাট এগুলো সবই ছিল শিক্ষার ব্যবহার। এরপর ইন্টারনেটের ব্যবহার নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। ইন্টারনেটের ব্যবহার কি? ই-কমার্সের ধারণা দাও। ই-কমার্সের কার্যাবলী, ই-কমার্সের মূলত আদেশ প্রাপ্তি, আদেশ প্রক্রিয়াকরণ, সরবরাহ। এটাই হচ্ছে কি ই-কমার্সের সুবিধা হচ্ছে গিয়ে ক্রেতাকে সেবা ত্বরান্বিত করা, এরপরে তথ্যের অধিক সরবরাহ, ব্যয় এবং সময় কমানো, নতুন গ্রাহকের প্রতি আকর্ষণ এগুলো হচ্ছে গিয়ে মূলত ই-কমার্সের সুবিধা। এরপরে সর্বশেষ যে অধ্যায় ছিল সেটা হচ্ছে গিয়ে সভা, অনুষ্ঠান ও নোট লেখন। সভা কাকে বলা হয়? অনেকগুলো ব্যক্তি একত্রিত হয়ে যখন আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছে সেটাকেই সভা বলা হয়। সভার নোট লিখন বলতে কি বোঝায়? সভায় মূলত যে বিষয়গুলো সেটাকে যদি তুমি নিষ্পত্তির সুবিধার্থে নথিতে লিখিত করাকে বলা হয় সভার নোটকরণ। সভার কার্যাবলী মূলত আলোচনা থাকে, আলোচ্য সূচি, নোটিশ প্রেরণ, সভাপতি হাজিরা, স্বাক্ষর গ্রহণ, সমস্যার সমাধান, সবাই ভোটদান, সিদ্ধান্ত গ্রহণ, প্রামাণ্য দলিল, আইনগত বাধ্যবাধকতা এগুলো সবই হচ্ছে গিয়ে মূলত সভার কার্যাবলী। সভার প্রকারভেদ, সভা কয় প্রকার? মূলত সভা মূলত বিভিন্ন প্রকার হতে পারে। আনুষ্ঠানিক সভা, অনানুষ্ঠানিক সভা, কমিটি সভা, বিভাগীয় সভা, সুপারিশ সভা, পাওনাদারদের সভা, মন্ত্রিপরিষদের সভা এরকম বিভিন্ন প্রকার সভাই হতে পারে। এখানে সবার বিভিন্ন প্রকার ধাপ সম্পর্কে বলা হয়েছে। এই ছিল তোমাদের মূলত সিলেবাস। তোমাদের জন্য এইটা খুব ভালো করে পড়ো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আশা করি ভালোভাবেই একটা ভালো রেজাল্ট করার জন্য যত মার্কস প্রয়োজন সেটা এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।